করা ভালো, এই নাকি প্রশ্ন? আমি এক কথায় জবাব দিয়ে চলে যাই, এনআরসি করা ভালো। তাই সব বলবো, ভাঙাই চড়াই বলবো। আচ্ছা শুনতে, এনআরসি প্রশ্ন দিয়েছে আমায়, ছন্দে ছন্দে ব্যাখ্যা করে বলবো এ সভা। এনআরসি খুব ভালো জিনিস, এনআরসি তো খারাপ নয়, কারণ প্রত্যেকটা দেশের একটা হিসেব থাকে দরকার। তারা আবার নাগরিক আছে, নাগরিকের নাম রেজিস্ট্রেশন থাকবে তো, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন। তাহলে জাতীয় নাগরিক পঞ্জি এটা থাকবে না কেন? আমার দলে কে কে আছে, হিসেব আছে ভাই, কার কেমন বেতন আমি জানি, তাই সেই বরাদ্দে আমি বাইনা নেই গো। এখন আমি গান গাইতে গেলে যদি আরো 4-5 দলের মানুষ আমার আসরেই এসে মেলে, তাহলে হবে নাকি? আমি তাকে কি বেতন দিয়ে দেবো না? আমার একটা হিসেব আছে, একটা দলের যদি হিসেব থাকবে তাহলে দেশের হিসেব থাকবে না? কিন্তু কেন আজকে কেন্দ্রীয় সরকার বলছে এনআরসি হোক, আর রাজ্য সরকার কেন বলছে এনআরসি হতে দেব না? আর এনআরসি নিয়ে কেন আমাদেরই ভয়? এইটা হচ্ছে সবচাইতে বড় প্রশ্নের বিষয়। আসল জায়গা তুমি প্রশ্নটা তো করবা। আমি নিজে নিজে প্রশ্ন করিয়ে নিয়ে জবাব দিয়ে যাচ্ছি। তাহলে এনআরসি এত ভালো জিনিস হলে এনআরসির কথা শুনি মানুষ কেন পাবে ভয়? এই কথা হচ্ছে বলিবার বিষয়। এনআরসি বলতে গেলে তো অনেক কথা আসে চলে, একটু সময় লাগলেও বলি নাকি? আচ্ছা, তবে আমাদের ভারতবর্ষের যেটা নাগরিকত্ব আইন, মেইনলি 1955 সালে যে অ্যাক্ট, সিটিজেনশিপ অ্যাক্ট, আমাদের এটা আগে জানতে হবে কোন সাল থেকে কোন পর্যন্ত ভারতবর্ষে কি আইন ছিল আমাদের নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে। তাহলে দেখা গেছে এখানে যারা আপনারা গান শুনতে এসেছেন, এর 99.9% তাদের পূর্বপুরুষ ওপারে ছিল, ওপার থেকে তারা সবাই এপারেতে এলো। ভারত যখন ভাগ হয়েছিল ওখান থেকে একটু আলোচনা না করলে হবে না। ভারত তো এইভাবে ভাগ হওয়ার কথা না। ভারত কি দুটো রাজ্যকেই কিন্তু ভারত থেকে অর্ধেক অর্ধেক করা হয়েছে। পরে পাঞ্জাবকে আরো 3 খণ্ড কমপক্ষে করা হয়েছে। বাংলাকে 2 খণ্ড করা হয়েছে, পাঞ্জাবকে 2 খণ্ড প্রথম করা হয়েছে। এর কারণ ছিল, কারণ ভারত যদি অখণ্ড ভারত থাকতো, 2 ধর্মের কেউ রাগ করবেন না, তাহলে কিন্তু জওহরলাল নেহেরু তিনি প্রধানমন্ত্রী হতে পারেন না। বুঝতে পারছেন কথাটা কি বলছে? হয় মোহাম্মদ আলী জিন্নাহ প্রধানমন্ত্রী হবে, না হয় নেতাজি সুভাষচন্দ্র প্রধানমন্ত্রী হবে। এইবার প্রধানমন্ত্রীর দাবিদার হয়ে গেল কে? জওহরলাল নেহেরু। মনে মনে ভাবে এই ভারতের প্রধানমন্ত্রী আমার হতে হবে। তাহলে ভারতের প্রধানমন্ত্রী হতে গেলে ঘটনাটা কি? সহজে তো হওয়া যাবে না, সমর্থনটা তো সবার লাগবে। দেখেন, পাঞ্জাবকে দ্বিখণ্ডিত করে ফেললো আমার নেতাজির সুভাষচন্দ্র বসুর সঙ্গে তার আজাদি ফৌজের 90% সেনা ছিল পাঞ্জাবি সেনা, এবং তার কমান্ডার ছিল মোহন সিং। পাঞ্জাবিরা ভারতের একটা বিরাট শক্তি, কিন্তু এদিকে পাঞ্জাবির শক্তি আর এদিকে বাঙালির বুদ্ধি। তারপরে আরো তো বিভিন্ন রাজ্যের যারা আছে
তারা তো রয়েছে। বাংলাকে ভয় পেল, পাঞ্জাবকে ভয় পেল। পাঞ্জাবিরা নেতাজির পক্ষে বলি সভা করে, আর বাঙালিরা ভালোবাসে বাবা সাহেব আম্বেদকর। ঘটনাটা কোন জায়গায়? ওরা আবার বাবা সাহেবের ভালোবাসে না। বাবা সাহেব গণপরিষদে যান, এরা কখনো তা চায় না। এবং বাবা সাহেব আম্বেদকর সে যে কত কষ্ট করে লেখাপড়া শিখে দাঁড়াইয়েছে ভারতের ভিতর, নিচে কষ্ট করে। তৎকালীন সময়ে সারা পৃথিবীর 6 জন মহাপণ্ডিতের মধ্যে বাবা সাহেব আম্বেদকর ছিলেন একজন। এত বড় মাপের ব্যবস্থা। কিন্তু এদিকে বড় আন্দোলন করেছে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর। বাবা সাহেবের আন্দোলনের অনেক আগে থেকে কিন্তু ওই আন্দোলন আরম্ভ হয়ে গেছে। গুরুচাঁদের আন্দোলনের ফসল যারা যোগেন মন্ডল, দারিক বারুরি, গয়নাথ বিশ্বাস, মুকুন্দ মল্লিক, আরো অনেকে। আপনারা ইতিহাস দেখলেই বুঝতে পারবেন। আজকে একটা খুব ভালো জিনিস এখানে এসছে, সোজা কথা পত্রিকায় এই গুরুচাঁদ সংখ্যাটা বেরিয়েছে। বাবা গুরুচাঁদের আন্দোলনের ফসল কারা কারা ছিল, বাবা গুরুচাঁদ কি করেছিলেন, একদম খুঁটে খুঁটে আমাদের সমাজে বহু বিজ্ঞ মানুষ ওর মধ্যে লেখা রয়েছে। অনেকের লেখা রয়েছে, যাদের লেখা আছে এখানে তারা অনেকে বসে আছেন। ইভেন আমারও একটা লেখা আছে যেটার নাম দিছি গুরুচাঁদের পাঁচালী। আমি বলেছি যেখানে হরি সভা হবে ওই জায়গাতে ওইটা পাঠ করে। তাহলে বাবা গুরুচাঁদ সম্পর্কে যারা আসবে তারা জানতে পারবে। পাঁচালী ছন্দে লিখে দিছি, ওর নামই দিছি বাবা গুরুচাঁদের পাঁচালী। এর আগে একটা উদ্বাস্তু সংখ্যা বেরিয়েছিল, তাতে আমি একটা কবিতা লিখে দিয়েছি। তারপরে একটা বেরিয়েছি নবজাতি সংখ্যা, ওর মধ্যে আমি কবিতার ছন্দেই কিন্তু সব লিখেছি। ভাইটি হরসিক সে এটা করছে, ওই যে সোজা কথা লেখা রয়েছে ওই যে, ওর কাছে কয়টা কি পত্রিকা আছে আমি জানি না, আর সবাই উনি দিতে হতে পারবে না। খুব ভালো ওর মধ্যে রয়েছে। বাবা গুরুচাঁদের এবং হরিচাঁদের যে আন্দোলন, এই আন্দোলনকে কিন্তু বিশেষভাবে ভয় পেয়েছিল। কেন ভয় পেল? যে বাবা সাহেবকে ওরা প্রতিজ্ঞা করেছিল গণপরিষদে যেতে দেবে না, এবং বাবা সাহেব ভোটে দাঁড়িয়ে হেরেও গিয়েছিলেন। আমার যোগেন মন্ডল তিনি কিন্তু বাবা সাহেবকে নিয়ে আসেন। কত বড় কাজ বুঝতে পারছেন? যোগেন মন্ডল হলেন কি করে? বাবা গুরুচাঁদের কি পায়? বাবা গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুর না আসলে কিন্তু এই জাতির মধ্যে তখন পোষাইও ছিল না, এই রাজনৈতিক নেতাও ছিল না। সব তৈরি হয়েছে বাবা গুরুচাঁদের আসার পরের থেকে। এটা ভুলে গেলে কিন্তু হবে না, এটা ভুলে গেলে কিন্তু হবে। যোগেন মন্ডল সাহেব উনি বাবা সাহেবকে নিয়ে এখান থেকে বাংলার থেকে ভোটে জয়লাভ করাইয়ে 6 জনের সিলেকশনে উনি গণপরিষদে বাবা সাহেবকে পাঠাইয়ে দিলেন। এই জায়গার থেকে কিন্তু এরা দোষী হলেন। এই যে ওদের একটা ক্ষোভ থেকে গেল, বিরাট ক্ষোভ, যে এই দলও ভালো না, এই দল ভালো না, ওদের পাঞ্জাবিরা ভালো না, নেতাজিরই ভালো আছে, নেতাজি ডাক দিয়ে চলে আসে, আর এই দল ভালো না। কেন? এরা আম্বেদকরকে ভালোবেসে বাংলায় নিয়ে গেল, আর এই দলে সেখান থেকে গণপরিষদে পাঠালো। ভোটটা কোন জায়গার থেকে পড়লো বুঝতে পারছেন? এভাবে ভাগ হয় না তো। কেন ভাগ হয়? ভাগটা এমন ভাবে করলো, মূলত বরিশাল, খুলনা, যশোর, ফরিদপুর কোনোভাবেই পাকিস্তানে ফেলানো উচিত হয় না, কারণ এই জায়গায় এই জেলাগুলো সমস্ত হিন্দু সংখ্যাগরিষ্ঠ। তাহলে এটা হচ্ছে পাকিস্তান মুসলমানদের জন্য পরিষ্কার বলতেছি আমি একদম। মোহাম্মদ আলী জিন্নাহ
সেই সময় আমি যদি আরো সেই দাঙ্গা বাঁধানোর কথাগুলো বলি না, আপনারা আমাকে অনেকে খারাপ মনে ভাবতে পারেন। আমি সব জানি, কে অর্ডার দিয়েছিল সব জানি, কি দাঙ্গা বেঁধেছিল, কেন বেঁধেছিল, আমি সব জানি। অত দূর আমি যাব না। কিন্তু মূলত মুসলমানদের একটা রাষ্ট্র করে দেওয়া হলো, যার নাম হলো পাকিস্তান। আর আমরা জানি হিন্দুদের জন্য থাকলো হিন্দুস্তান, এটা কিন্তু আমরা জানি। কিন্তু সেই হিন্দুস্তানে হিন্দুদের জায়গা হলো না, এমন ষড়যন্ত্র করে সেই হিন্দুদের ফেলে দিল ওই পাকিস্তানের ভিতরে। 96 খান, এখনো 96টা গ্রামের মধ্যে একটাও মুসলমানের বাড়ি নাই। এই যাস নাকি 96 গ্রামের মধ্যে, সেইটা পাকিস্তানে পড়ে কি করে ভাবতে পারে? কি শয়তানি বুদ্ধি করা হলো। কেন? যে যে নেতাগুলো ওই সব জেলায় ছিল, ওই হরিচাঁদের গুরুচাঁদের আন্দোলনে যারা আম্বেদকরকে সাপোর্ট করল, তোমাকে স্ক্রু টাইট দিয়ে দিচ্ছি বাবা, ওই জায়গাতে বুঝিয়ে বেড়াও যে আমি আগের সাথে আমাদের সাথে বুঝতে দেবো না। দেখেছেন কি শয়তানি, কি সর্বনাশে কাজ করল। তারপরে আবার দরদ দেখিয়ে বলল মহাত্মা গান্ধী, রাজেন্দ্র প্রসাদ, বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহরু, ওরা বলল আমরা সবাই একই সঙ্গে ব্রিটিশের বিরুদ্ধে আমরা যুদ্ধ করে আজ স্বাধীনতা লাভ করলাম, কিন্তু বিশেষ কারণে আমার কিছু মানুষ তারা ওপার বাংলায় পড়ে থাকলো, পূর্ব পাকিস্তানে। ওরে ব্যথা রে, বুকের মধ্যে ব্যথা উঠেছে। এরা যেদিন আসবে ভারতবর্ষে, এদের দরজা খোলা, এদের পুনর্বাসন দেওয়া হবে। শিক্ষিত যারা যারা এই দেশে এসে চাকরি বাকরি পাবে, তারা এদের চাকরি দেওয়া হবে। ওই দেশ থেকে যে সম্পত্তি ফেলে আসবে সব এদের এই দেশে দেওয়া হবে। একদম তোমরা কোনো চিন্তা করবা না, দুঃখের কোনো কারণ নাই। আমরা থাকলাম, কইছিল তো নাকি? যে কয়টা নাম করলাম সেই কয়জন কইছিল তো, কি কি কইছিল তাও আমার কাছে আছে। এইবার কি করলো? যাদের উচ্চ বর্ণ বলা হয়, মূলত কেউ উচ্চ বর্ণ নয়, ওরা বুদ্ধিজীবীরা মূল ভাবিয়া বিষয়, ওরা কিন্তু আগে আগে চলে আসলো। বিশেষ করে ওদের তো এদিকেই ব্যবসা বাণিজ্য ছিল না, কলকাতার দিকে না। ওরা বিনিময় করে 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 অধিকাংশরা চলে আসলো। ফেরে পড়লো কারা? ফেরে পড়লো কৃষক শ্রমিক, খেটে খাওয়া মানুষ যারা ওই জলবায়ুর ভালোবাসা ভুলতে পারেনি, তারা তবু আসার একটা হিরিক করলো, এদেশে থাকা যাবে না, চলো চলো চলে যাবে। এইবার আবার দেখেন কি সর্বনাশ। বিধানচন্দ্র রায়ের কাছে চিঠি লিখে পাঠায়, এইভাবে একসঙ্গে এলে তো বিপদের বিষয়, তুমি একটু কাজ করো। কি? ওপার বাংলায় দুধ পাঠাই দাও পূর্ব পাকিস্তানে, ওদের বলো তোমরা আস্তে আস্তে আসো, একসঙ্গে আসলে তোমাদের ব্যবস্থা করা অসুবিধা হয়ে যাবে, একটা ভারসাম্য রক্ষা হবে না। একসঙ্গে এত মানুষ চাপ দিচ্ছ কেন? ধীরে ধীরে আসো, যেদিন আসবে সেদিন তোমরা ভারতের নাগরিকত্ব পাবে, তোমাদের ফেলে আসা সম্পত্তি। আর কি করতে লাগলো? এসব বলতে গেলে না বুকটা ফেটে যায়। মানুষগুলো যারা আগে আগে আসলো, তাদের এখান থেকে পাঠালো জঙ্গলের ভিতরে, সেই উড়িষ্যা, মালকানগিরি, সেই আহমেদাবাদ, সেসব জায়গায় আপনারা না গেলে বুঝতে পারবেন না। সেই জায়গায় গিয়ে 75% মানুষ মরে গেছে, খাবার না পেয়ে, চিকিৎসা না পেয়ে। ওই জঙ্গলে জমি গেছে, ওই জায়গা দাঁড়ানো, বৃষ্টি নামলে কিছু হবে না, পাথরি এলাকা। আমি নিজে গেছি, দেখে আসতে 15 মাইল 10 মাইল 20 মাইল হেঁটে গিয়ে মাটি কাটতে হতো, হয়তো 2 কেজি গম নিয়ে বাড়িতে আসি। তাই দিয়ে কোনো মতে খেয়ে 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 অপুষ্টিতে মরে গেছে। যারা 25% মানুষ বেঁচে আছে লড়াই করে, তারা এখন ভালো আছে।
তারা এখন ভালো আছে। কেমন ভালো আছে? বনবাসে থেকে ভালো আছে। কেমন ভালো আছে জানেন? তারা বাংলা বলতে পারে কিন্তু শিখতে পারে না, এখনো লেখা শেখে না। কেন? প্রত্যেকটা স্কুলে বাংলা লেখাপড়ার ব্যবস্থা নাই। তাহলে আমার বাঙালি যে সংস্কৃতি, আমার ভাষা, সমস্ত কিছুকে ধ্বংস করার চক্রান্ত করেছে ওই ব্রাহ্মণ্যবাদী সমাজ। তার জন্য আমাদের ভাগ 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 করে দূরে সরিয়ে সরিয়ে রেখেছে, আমরা একসঙ্গে যাতে না মিশতে পারি। খারাপ কথা করছি না তো বাবা? যত ভাগ করে রাখুন, দেখেন ব্যাপারটা কি। 1955 সালের আইনে কি লেখা? কোন বিদেশিও ভারতে এসে যদি সন্তান প্রসব করে, বিদেশি মা বাবা, সে জন্মসূত্র নাগরিকত্ব পেতে বসে পারে। কোন বিদেশি আসলো ভারতে বেড়াতে, কিংবা ভারতের আকাশ পথে যাচ্ছিল, প্লেনের মধ্যে বসে তার জন্ম হলো, সে ইচ্ছে করলে ভারতের নাগরিকত্ব নিতে পারে। জলপথ, স্থলপথ, আকাশপথ, ভারতের ভূখণ্ডের মধ্যে যেটা পড়ে। এটা 1955 সাল থেকে 86 সাল পর্যন্ত ছিল। সন্তানটি নাগরিকত্ব পাবে, কিন্তু একটা সর্বনাশ ঘটে গেল রাজীব গান্ধীর দ্বারায়। উনি কিন্তু একটা নূতন আইন অ্যামেন্ডমেন্ট করে দেয়। উনি আইন করলেন না, দুইজনই বিদেশি হলে, তাদের জন্ম নিলে সেই মেয়ে কিংবা ছেলে ভারতের নাগরিকত্ব পাবে না, অন্তত বাবা মায়ের একজনকে ভারতের নাগরিকত্ব। এই জায়গাটা প্রথম কংগ্রেস সরকার 84 সালে ইন্দিরা গান্ধী মারা গেলেন। ওই টাইমটায় রাজীব গান্ধী যখন রাজা, বুঝতে পারছেন? আচ্ছা, এবং তখন আসামের সঙ্গে একটা চুক্তি হয়েছিল। এই যে এনআরসির বিষয়টা আসামে হয়ে গেল, যেটা দেখে আমাদের এত ভয় হচ্ছে, তাই তো? এ আর কি বল, ওই একজন কইছিল সেটা কওয়া যাবে না, ওটা কিচ্ছু না, কেবল এনআরসির আগাও না। আসাম চুক্তি করেছিল রাজীব গান্ধীর সঙ্গে, কারণ আসামিরা চেয়েছিল। আমার কাছে আজকে একটা বই আসছে, এই সোজা কথা পত্রিকার হরসিদ বাবু, তিনি আমাকে কিনে এনে দিয়েছেন, আমি বলেছিলাম 400 টাকা দাম, বইটা ঘরে রয়েছে। আসামে কিভাবে বাঙালিদের উপর অত্যাচার হয়েছে চারুচন্দ্র সান্যালের লেখা রয়েছে সেই বইটা। সেই 60 সাল থেকে কিভাবে ওরা বাঙালিদের উপর অত্যাচার করেছে, এবং 61 সালে আসাম সরকার আইন করে ওখানে বাংলাকে বন্ধ করে দিয়েছে। বাংলা ভাষা লেখাপড়ায় চলবে না, টোটাল। বুঝতে পারছো ব্যাপারটা কি? তাহলে কতটা বাঙালির উপর হিংসা হলে একটা ভাষাকে বিধানসভায় আইন করে স্কুলে লেখাপড়া বন্ধ করে দেবে বাংলা ভাষায়। এমন জায়গা ছিল সেখানে আসামে, সেখানে 90% বাঙালি বাস করে। টোটাল আসামে তখন 45% বাঙালি বাস করে। টোটাল আসামে মিলে 45% যেখানে বাঙালি বাস করে, সেখানে বিধানসভায় আইন করে এটা করা যায় যে বাংলা ভাষা স্কুলে কোনো লেখাপড়া চলবে না। এ আর এক ঘটনা, সেটাও পরে ঠিক করলেন, লাল বাহাদুর শাস্ত্রীকে পাঠালেন জওহরলাল নেহেরু, সে পার্টটা আলাদা। তাই রাজীব গান্ধীর সঙ্গে যেটা চুক্তি হলো, আমি এই কথাগুলো বলে না আসলে আপনারা কিচ্ছু বুঝবেন না। পরে কি আসামিরা চেয়েছিল, 51 সালের পরে আসামে যারা গেছে তাদের সবাইকে এনআরসি করে তাড়িয়ে দেবে, জাতীয় নাগরিক পঞ্জি করে তাদের বাদ দিয়ে দেবে, এখানে থাকতে পারবে। রাজীব গান্ধী বলে না, এটা হবে না। সংক্ষেপে বলছি, তুমি এইটা মেনে নাও, 1971 সালের 24শে মার্চ রাত 12টা পর্যন্ত যারা আসামে এসেছে তারা আসামে থাকবে, এরপরে যারা এসেছে তারা এনআরসি থেকে বাঁচছে। এর একটা চুক্তি হয়, মেনে নিল। চুক্তি কখনো আইনে স্বতঃসিদ্ধ হয় না যতক্ষণ না লোকসভায়, রাজ্যসভায় পাশ হয়ে, যতক্ষণ না ওটা প্রেসিডেন্ট আমাদের স্বাক্ষর না করেন। ওই চুক্তি করেছেন, পরবর্তী সরকারে সে চুক্তি ভেঙে ফেলতে পারে।
এই চুক্তি ঠিক হয় না, আমরা চুক্তি রাখলাম না। কি বলেন করবো, ঠিক তো? তাহলে দেখা যাচ্ছে ৮৬ সাল পর্যন্ত যারা জন্ম নিয়েছে তারা মা বাবা বিদেশি হলেও নাগরিকত্ব পেয়েছে জন্মসূত্রে। কিন্তু ৮৭ সাল থেকে ২০০৩ পর্যন্ত ওই যে আইনটা তৈরি হলো, কি রাজীব গান্ধী করলেন, দুটো কাজ করলেন। একটা হচ্ছে আসাম চুক্তি, আর একটা করলেন সিটিজেনশিপ অ্যাক্টের অ্যামেন্ডমেন্ট করলেন, যে মা অথবা বাবা একজনকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, দুইজন বিদেশি হলে আর তার সন্তান জন্ম নিলে নাগরিকত্ব পাবেন। এটা ছিল ২০০৩ পর্যন্ত। ওই যে ২০০৩, ওই সময় কেন্দ্রে এনডিএ সরকার যখন এতে এলো, সেই সময় কিন্তু আমাদের মমতা দেবী বিজেপির সঙ্গেই ছিল। মাঝে মাঝে উনি পদত্যাগ করেছেন, মাঝে মাঝে আবার অ্যাটাস্ট হয়েছেন, এভাবে চলতেছিল। কিন্তু ওই টাইমটা তখন এনডিএ সরকার একটা আইন পাস করলো। কি আইন? ওইটা হচ্ছে মারাত্মক খারাপ আইন, ওটা হচ্ছে একেবারে শেষ করা আইন। আমি এখনো চিন্তা করে পাই না যে ওই আইন পাস করবার সময় যারা যারা আমার এই পশ্চিমবাংলার, অন্তত সিপিএম পার্টি তো তখন পশ্চিমবাংলায়, তাদের যে সংসদগুলো ছিল, সংসদগুলো তারা বাধা দিল না কেন? কংগ্রেস বাধা দিল না কেন? তৃণমূল বাধা দিল না কেন? না, এই আইন হতে পারে না। দেখেন কি দ্বিচারিতা, তখন কিন্তু বাধা দিল না, যার দ্বারাই আমাদের শেষ করে দিয়েছে আইনটার দ্বারাই। কি আইন? ১৯০০ আসামের জন্য কত ১৯৭১ সালের ২৪শে মার্চ ফেলাছে, আমাদের জন্য আর সবার জন্য, সব রাজ্যের জন্য কি আইন? ১৯৪৮ সালের ১৯শে জুলাইয়ের পরে যারা বিদেশ থেকে পালিয়ে ভারতে প্রবেশ করে বসবাস করছে, পালিয়ে, তারা প্রত্যেকে ইললিগ্যাল মাইগ্রেন্ট, অর্থাৎ অবৈধ অনুপ্রবেশকারী। সেই হেতু তারা ভারতের নাগরিকত্ব পাবে না। কি হলি পাবে না? যদি কেউ পালিয়ে এসে থাকে। আপনারা এখানে যারা এসেছেন, তার বাপ ঠাকুর দাদা যারা আইছে, তারা কি কম করে 99% যারা আছে, আমার মনে হয় পালায় পালায় আইছে না, নাকি? কি করেন আপনারা, কি করেন বলেন? এই আইনটা ২০০৩ সালে করলো, ৪ সাল থেকে লাগু হলো। কি সর্বনাশ! এখনো আছে ভারতে, এখনো এই আইন আছে। এখন এই যে প্রেজেন্ট টাইম, একেবারে এই যে এখন, সে আইনের কোনো পরিবর্তন হয়নি। কিন্তু কি আইন? এখনই যদি এনআরসি হয়, কোনো আইন পাশ না করে, অর্থাৎ এই আইনের পরিবর্তন না করে, এখন পশ্চিমবাংলার অবস্থা কি হবে বলুন তো? আসামে কয়লা, এখানে কোটি কোটি যাবে না। বুঝেছেন কথাটা কি? শুধু কি ওই আইনটা পাশ করেছিল? ওটা 2(1)B ধারায় জন্মসূত্রে নাগরিকত্ব। ১৯৪৮ সালের ১৯শে জুলাইয়ের পরে যারা বিদেশ থেকে ভারতে পালিয়ে এসে বসবাস করছে, তারা অবৈধ অনুপ্রবেশকারী। আর যারা আসবার সময় হয় পাসপোর্ট করে এসছে, না হয় মাইগ্রেশন করে এসছে, কাগজটা দেখাতে হবে। কি দেখাবেন? পালাইয়া আসিয়াছে লিখিতে হইবে, আর তখনই আপনার নামটা আর উঠিবে না। বুঝতে পারছেন ঘটনা কি বলছি? ৪ সাল থেকে যেটা লাগু হলো, ৪ সালের পরে যারা জন্ম নিয়েছে, এটা কত সাল? ১৯। যাকে বয়স এখন ১৫-১৬ হয়েছে, ১৫। এদের মা বাবা যদি ইললিগেল মাইগ্রেন্ট প্রমাণিত হয়, অবৈধ অনুপ্রবেশকারী, যে পালাইয়া আইছিল এবং কি ধর্মীয় অত্যাচারে অত্যাচারিত হইয়া পালাইয়া আসিয়াছে, ওই দেশের থেকে আবার লিখে আনতে হবে। কেউ এ লিখে আনতে পারে? থানায় যে কবে আমার আকাশ আলী বাড়িঘর পোড়াইতেছে, আমার বউটি দর্শন করেছে বলে আমি চলে যাচ্ছি, স্যার, সেইটারও একটা প্রমাণ দেখাতে হবে। এত বড় বাজে আইন, এত বড় জঘন্য আইন সেই সময় হয়েছিল, তার সমর্থন করেছিল প্রত্যেকটা দল।
সিপিএম, কংগ্রেস সব দল সমর্থন করেছে সেই সময়, সমান দোষে দোষী। বিল এনেছে বিজেপি, ঠিক আছে, তোমরা বিরোধিতা করলে তো বিল পাশ হতো না। কি বাবা, তবু বলতে পারতাম এরা বিরোধিতা করেছিল, কেউ করে নাই বিরোধী। এই ভাই এখন সরে যা, এখন ওই বাজা নিয়ে বাজা বাজা করিস না, সর, এমনি বাজা বাজার শরীর। 4 সালের পরে যারা জন্ম নিয়েছে, যদি এখন এই আইন পরিবর্তন না হয়, তাহলে এখন এনআরসি হলে কি হবে, ওই সন্তানগুলোর বার্থ সার্টিফিকেট থাকলেও তার মা বাবার তার নাম তো উঠবেই না, সন্তানটার নাম উঠবে। ঠিক বললাম কিনা বোঝা যাচ্ছে? ওই যে 3 সালে আইনটা পাশ করেছে, আর একটা করেছে ওই যে আসাম অ্যাক্ট, অর্থাৎ আসামের চুক্তিটাকেও 6 এর ধারায় ওটা আসাম অ্যাক্ট বলে লেখা রয়েছে, মানে আইনে স্বতঃসিদ্ধ করে দিয়েছে 1971 সালের 24শে মার্চ, যে জন্য ওরা এনআরসি চেয়ে পেয়ে গেছে। 14 এ ধারায় লেখা আছে ওই বছরে এই আইনগুলো হয়েছে কি, ভারতের সব রাজ্যে অবশ্যই এনআরসি করতে হবে। 14 এ ধারায় লেখা আছে, শোনেন জ্ঞানী সবে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা দেবী বলছেন কি আমি এনআরসি করতে দেবো না, মিথ্যে কথা, বাউতাবাজি। বিজেপি যদি এক্ষুনি যায় সুপ্রিম কোর্টে, তাহলে সুপ্রিম কোর্ট বলবে 14 ধারা অনুপাতে হোক এনআরসি, তখন কি বলবেন আপনি, কে করেগা বাতাইয়ে হামারা কাজ। তখন আপনি বলবেন আমি তো চাইছিলাম তোমাকে ভালো, তার সুপ্রিম কোর্ট করে দিল, আমি করবো কি? এ কথা কেন বলছেন এনআরসি করতে দেব না? আপনি বলুন যে আইনটাকে এমন ভাবে পাশ করুন যাতে এই মানুষগুলোকে যে কথা দেওয়া হয়েছিল সেদিন, এই মানুষগুলো নিঃশর্ত নাগরিকত্ব যাতে পায়, সেই আইন পাশ করুন, সেই কথা বলুন। তার না বলার কারণটা কি? আপনি ভাওতা দিচ্ছেন কেন? আপনি বলছেন না হতে দেব না, এই কথার কোনো দাম নাই। এই জায়গায় কেন্দ্রে যখন এবার বিজেপি সরকার এসে বটে গেল, আসার আগে মোদিজি শ্রীরামপুরে মিটিং করেছিল। শ্রীরামপুরে মিটিং করে মোদিজি কিন্তু প্রথমেই বলেছিল 16 তারিখের পরে সব কোপলা কুপলি বানতে হবে, বাংলাদেশে পাঠা দেবে, মনে আছে? মনে আছে? বিজেপি লিডাররা বুঝলো আপনি বললেন কি, যারা আপনার সভা ভরিয়েছে ভারত মাতা কি জয় করছে, ওরা তো সব হয়ে দেবেন থেকে আসা, এদের তারাই দেবেন, তো আপনি এদের তাড়াবেন কোন জায়গা? এই স্যার, হ্যাঁ सब तो आपका आदमी हाल देखिए ना, भारत माता की जय बोलता है, ठीक है। তখন কৃষ্ণনগর বক্তব্যে গিয়া পাল্টাইয়ে দিল। দেখেন কেমন খেল, এগুলো বুঝে নেওয়া ভালো, শুধু পাল্টাইয়ে দেও না, আজকে কথা বলিস না। যে যেটুক ভালো করেছে আমি তার সেটুক ভালো কব, যে যেটুক খারাপ করেছে আমি তার খারাপ কব। আমি মিথ্যা কথা করছি না একটাও, আমি আইনের ধারা ধরে ধরে বলছি। কিন্তু রাজনাথ সিংজি, অমিত শাহজি, মোদিজি যখন ভোটে জিতে এলেন, ওনারাও আন্তরিকভাবে দেখলেন যে কাজটা ভালো আইন নাই, যে আইনটা হয়েছে 2003 সালে, এই আইন ভালো আইন না। এই আইন রেখে যদি বর্তমান পশ্চিমবাংলায় এনআরসি করা, একটা কথা কব, আমার কেউ সাম্প্রদায়িক পাবেন না তো, সত্যি কথা কই যাচ্ছে, 3.5 কোটি লোক বাদ যাবে, তার বেশি হলে খুব বেশি হলে 50 লক্ষ মুসলমান বাদ যাবে, আর 3 কোটি যাবে হিন্দুকে নাম বাদ, তাহলে 9 কোটির কিছু বেশি আছে আমাদের পশ্চিমবাংলার জনসংখ্যা, তাহলে 3 কোটি যদি হিন্দু বাদ চলে যায়, আমার মনে হয় না যে মমতা দেবীও মুখ্যমন্ত্রী থাকবে, আমার মনে হয় না যে পশ্চিমবাংলায় বিজেপির পাও রাখার জায়গা থাকবে। খারাপ কথা কলাম, খারাপ কথা কলাম। তখন যে কি হবে সেটা যা হবে তাই হবে, সময় কবে। তাহলে এই জায়গাটা ওনারা বিবেচনা করে দেখলেন না, তাহলে এই আইন পরিবর্তনের আছে প্রয়োজন। এই জন্য 16 সালে প্রথম নোটিফিকেশন, স্বরাষ্ট্র দপ্তর থেকে নোটিফিকেশন হলো
যেটা 19 সালে লোকসভায় পাশ হয়েছিল, কিন্তু ওটা ত্রুটিপূর্ণ আইন ছিল। ওই আইনে কিন্তু আমরা নিঃশর্ত নাগরিকত্ব পাইতাম না, ওটা বাতিল হয়েছে, ভালো হয়েছে। কারণ ওই আইন যদি পাশ হতো, ওতে লেখা আছে 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যারা পালাইয়াও আসিয়াছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি, 6টা সম্প্রদায়, এক্সেপ্ট মুসলমান বাদে, এদের কি 6 বছরের প্রমাণপত্র যদি কেউ দেখাতে পারে 6 বছর বসবাস করছে, সে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবো। হয় আমি আবেদন করতে যাবো কেন? আমি 50 বছর ভোট দিয়ে এতগুলো প্রধানমন্ত্রী বানাইছি, আমি এতগুলো মুখ্যমন্ত্রী বানালাম, আমার বলে আবার আবেদন করিয়ে নাগরিকত্ব নিতে হবে। বুঝতে পারছেন ব্যাপারটা কি? তাহলে আপনার যে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট কিংবা চাকরি সব বাতিল হয়ে যাবে। নূতন করে আবেদন করে নাগরিক হতে হবে। এরা 3 কোটি লোক যদি আবেদন করে, এই আবেদনের রায় কবে বেরোবে? আমি বাঁচবো না মরিয়ে যাব? তার ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে আমাদের সঙ্গে। কিন্তু তথাপিও আমার সাধারণ মানুষ তারা কিন্তু একটা ব্যাপার বুঝেছে, কি যে 10 বছর কংগ্রেস ক্ষমতায় ছিল, কংগ্রেসের মনমোহন সিংজি এবং শঙ্কর রায় চৌধুরীজি দুইজনেই ওই আইনটার একটু বিরোধিতা করেছিল, যে ওপার বাংলা থেকে আসা হিন্দুদের জন্য আইনটা 2003 সালে একটু শিথিল করা হোক। আদবানিজি তখন কথা দিয়েছিলেন আমরা বিবেচনা করব, কিছু করেনি। কিন্তু সেই মনমোহন সিং 10 বছর কেন্দ্রে সরকার চালাইছে, এই আইন পরিবর্তন করার জন্য কখনো উদ্যোগ নেয় না। বলেন ভালো কবকারী, তাহলে সেদিন তুমি বললে এই আইনটা ভালো নয়, তাহলে তুমি 10 বছর দিল্লি ছিলে শ্যামা মহাশয়, তুমি কেন সেই আইন করো নাই পরিবর্তন? এই জায়গা মোদিজিকে প্রণাম আমি করিলাম অর্পণ। এই জায়গাটা আমি মোদিজিকে ধন্যবাদ দিচ্ছি। উনি যদি নিঃশর্ত নাগরিকত্বের এই শীতকালীন বিল এনে, নিঃশর্ত বলছি কিন্তু, যেটা মুখ দিয়ে বলছেন, অমিত শাহজি বলে গেছেন, নরেন্দ্র মোদীজি বারবার বলছেন, বিজেপির লিডাররা বলছেন, একটা হিন্দু এদেশ থেকে যাবে না, প্রত্যেকটা হিন্দু নাগরিকত্ব পাবে, এটা মুখ দিয়ে কহিলে হইবে না। এটা কিন্তু আমাদের বিল পাস করিয়া লোকসভা এবং রাজ্যসভায় বিল পাস করে তারপরে আমাদের প্রেসিডেন্টের স্বাক্ষর করে আইনে সিদ্ধ করতে হবে। মুখ দিয়ে নেয়, এটা তখনই আমরা দেখব যখন আইনে সিদ্ধ হয়ে গেছে। তার আগে কিন্তু বিজেপিকে বিশ্বাস করি, মাত্র 2টো আসন ছিল, সেখান থেকে 18টা আসন এরাই এনে দিল। ঠিক বলছি না ঠিক বলছি? এরা যে তোমাদের ভালোবাসে, তোমরা আমার কথা নিও, তোমাদেরও বাংলায় টিকে থাকতে হলে এদের ভালোবাসার সম্মান দিও। তোমরা যদি চাও বাংলায় টিকে থাকবে, তাহলে এই মানুষগুলোর ভালোবাসার, বিশ্বাসের সম্মান দিতে হবে। আর যদি এরা দেখে তোমরা এদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছো, আবার 6 বছর এদের বেনাগরিক করার জন্য কোনো আইন করছো, এই মানুষগুলো সব বিপক্ষে চলে যাবে। মিথ্যা কথা নয়। কি বলেন আমার সাথে আপনারা? বলুন মহাশয়। আমি সেদিন নিজে গিয়েছিলাম অসীম সরকার অর্জুন সিং সাহেবের বাড়িতে। আমরা লিখিত দিয়ে এসেছি বঙ্গীয় লোককবি সংস্থা থেকে, আমরা প্রধানমন্ত্রীর কাছে লিখিত পাঠিয়েছি, আমরা অমিত শাহজির কাছে লিখিত, আমি না শুধু, আর অনেক সংগঠন পাঠিয়েছি, আপনাদের অনেকের ইয়া পাঠিয়েছে, সব গেছে। আমরা শুধু বলছি এমন একটা হোক, যেহেতু যখন মুখ দিয়ে আপনারা বলছেন, এই কথাটা যেন উল্টে না যায়, এই কথা উল্টে না যায় যেন। ওই যে 19 সালে যে বিলটা লোকসভায় পাশ হয়ে আবার রাজ্যসভায় পাশ হলো না মানে তোলারই সাহস হলো না, এইরকম যেন না হয় যে আমরা তো এই যে লোকসভায় পাশ করলাম, এখন মমতা ব্যানার্জি দেখো সবাই বিরোধিতা করছে, এই জন্য রাজ্যসভায় পাশ করতে পারলাম না, 21 সালে আমাদের আনো ক্ষমতায়, তারপরে পাশ করে দেবেন, এইরকম হলে আমরা মানবো না। নেই সোজা কথা কয়ে যাচ্ছেন। আর যদি মোদিজি
নিঃশর্ত নাগরিকত্ব বিল আনে আর তার বিরোধিতা যে কয় দল করবে তারা আমাকে শত্রু, তাদের আমরা ছুঁড়ে ফেলে দেবো। কি বলেন আপনারা, কি বলেন? হ্যাঁ, নিঃশর্ত নাগরিকত্ব দিলে তার বিরোধিতা যারা করবে আমরা জানবো তারা আমাদের শত্রু বটে, তারাই আপন নয়। যাতে সামনের ভোটে তাদের ভোটে পরাজয়, সেই দিন লক্ষ্য করে আমরা জয়ের নিশান ধরে হরিবল হরিবল বলে যাব কলকাতা শহরে, গ্রামগঞ্জে ভরে তুলবে এই মতুয়া যারা। তাহলে আমার তুমি হলে তোমারও আমরা, তাহলে আমরা কার? যে আমাদের বুকের ব্যথা নিরসন করবে তার। আমরা নাগরিকত্ব চাই না, আমরা নাগরিক আছি, এইটা ক্ষুণ্ণ করিয়ে না। নাগরিক আমরা আছি, নাগরিকের জন্য কি প্রমাণ লাগবে? ভোটার আইডেন্টি কার্ড আছে, রেশন কার্ড আছে, আধার কার্ড আছে, পাসপোর্ট আছে, বাড়ির দলিল আছে। বাড়ির দলিল না থাকে তাতে কি সবাই কি বাড়ি কিনতে পারে না? হ্যাঁ, আমি অসীম সরকার গাড়িতে দোতলা বাজায় গান গেয়ে বেড়াইছি, 7 বছর রেল লাইনের পাশে, আমি তো বাড়ি কিনতে পারি তা কি? সেই সময় যদি এনআরসি হতে আমার কি দলিল দেখাতে হবে না? কত মানুষ এখনো ফুল বিক্রি করে খায় রেল লাইনের পাশে।